প্রিয় ছাত্রছাত্রীরা, আসাম ম্যাথস অ্যান্ড সোশ্যাল ক্লাসেসে সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি দশম শ্রেণীর ভূগোলের জনগোষ্ঠীয় এবং ভাষিক বৈচিত্র্য নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি পরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে পেজ নাম্বার 78-এ আছে, পরিবহন ব্যবস্থা। তো পরিবহন ব্যবস্থাটা কি? যাতায়াত ব্যবস্থা বা পরিবহন ব্যবস্থাটা অর্থনৈতিক উন্নয়নের অপরিহার্য উপাদান। এটি কি কোনো জায়গার অর্থনৈতিক উন্নয়ন বা উন্নতি হতে গেলে সেই জায়গায় পরিবহন বা যাতায়াত ব্যবস্থা ভালো হতে হবে। পরিবহন বা যাতায়াত ব্যবস্থা বা রাস্তাঘাট ভালো থাকতে হবে, যার ফলে কোনো জায়গায় কি হবে, উন্নতি হবে। জিনিস বিক্রি বা কেনা, এগুলা ক্রয় করা, এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিস পাঠানো, এইগুলা কি হয়, সব কিছু ডিপেন্ড হয় এই পরিবহন ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থার উপরে। তোমরা ক্লাস 9-এ নিশ্চয়ই পড়েছ যে ব্রিটিশ যখন ভারতে এসেছিল তখন কি করেছে, ওরা কাঁচামাল, ভারত থেকে কাঁচামাল ওরা ইংল্যান্ডে নিয়ে যেত, কম দামে ইংল্যান্ডে নিয়ে যেত। আবার ইংল্যান্ডে যাওয়ার পর এইগুলাকে কোনো কিছু নির্মাণ করে বা এই কাঁচামাল থেকে যখন বস্তু নির্মাণ করতো তখন এইগুলা কি করত, বেশি দামে ভারতেই আবার বিক্রি করত। তো তার জন্য দরকার পড়েছিল কি, যাতায়াত ব্যবস্থা। তো ব্রিটিশ এসে প্রথম আমাদের ভারতের যাতায়াত ব্যবস্থার দিকে ধ্যান দিয়েছে, যাতায়াত ব্যবস্থাকে উন্নত করার জন্য রাস্তাঘাট নির্মাণ করেছে, বাষ্পচালিত ইঞ্জিন এনেছে, রেলপথ নির্মাণ করেছে। সব ব্রিটিশের সময় ওরা কেন করেছে? কেননা যাতায়াত ব্যবস্থা উন্নতি হলে ওরা কি করতে পারবে, ভারত থেকে কাঁচামাল ইংল্যান্ডে নিয়ে গিয়ে ইংল্যান্ডের সঙ্গে ভারতের যে ব্যবসা, এটা ভালো হবে এবং ভারতে কি করতে পারবে, ওরা বেশি দামে জিনিস বিক্রি করে ওদের আর্থিক উন্নয়ন করতে পারবে। তো সেই আর্থিক উন্নয়নের জন্য কিসের দরকার পড়ে? আমাদের যাতায়াত বা পরিবহন ব্যবস্থাটা দরকার পড়ে, ভালো হতে হবে, সেদিকে দরকার পড়ে। তো দেখো এখানে ভালো পরিবহন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন যেমন সম্ভব, তেমনি সম্পদ, জ্ঞান আর সভ্যতা সংস্কৃতির আদান প্রদানও এর দ্বারা সম্ভব হয়। পরিবহন ব্যবস্থার দ্বারা কি হয়, যেভাবে বিভিন্ন অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন হয়, ভালো পরিবহন ব্যবস্থা থাকলে এক জায়গার সঙ্গে অন্য জায়গায় সংযোগ স্থাপনটা ভালো হয়, ঠিক তেমনি সম্পদ, জ্ঞান আর সভ্যতা সংস্কৃতিরও আদান প্রদান এর দ্বারা সম্ভব। সুপরিবহন ব্যবস্থার ফলে একটি দেশের সর্বাঙ্গীন উন্নতি এবং নিয়োগ দুটোরই সৃষ্টি হয়। সুপরিবহন ব্যবস্থা থাকলে যে কোনো দেশের সর্বাঙ্গীন উন্নতি হবে, মানে সব দিক দিয়ে একটি দেশ উন্নত হবে যদি ওই দেশের পরিবহন ব্যবস্থাটা ভালো হয়। স্থলপথ, জলপথ এবং আকাশপথের ভালো যাতায়াত ব্যবস্থা হচ্ছে একটি দেশের জীবনরেখা। তো এই পরিবহন ব্যবস্থাটা কি কি? স্থলপথে হতে পারে, জলপথ, আবার আকাশপথ, এই তিন দিকেই যাতায়াত ব্যবস্থা হচ্ছে একটি দেশের জীবনরেখা। এই যাতায়াত ব্যবস্থা বা পরিবহন ব্যবস্থাটা ভালো হলে, যেমন স্থলপথে রাস্তাঘাট যদি ভালো হয়, জলপথের নৌকা চলাচল, জাহাজ চলাচল করতে পারলে ভালো যাতায়াত ব্যবস্থা হয়, তখন কি হয়, এইগুলা একটা দেশের জীবনরেখা হয়, এইগুলার মাধ্যমেই একটা দেশ উন্নত হয়। কৃষি, শিল্প, বাণিজ্য, যোগাযোগ ইত্যাদি অর্থনৈতিক খণ্ডগুলোর পূর্ণ বিকাশ নির্ভর করে দক্ষ পরিবহন ব্যবস্থার উপর। কৃষি, শিল্প, বাণিজ্য, যোগাযোগ, কৃষিক্ষেত্রের জন্যেও আমাদের পরিবহন ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা ভালো হতে হবে, শিল্পের ক্ষেত্রেও, বাণিজ্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, আবার যোগাযোগের জন্য পরিবহন ব্যবস্থা খুবই দক্ষ পরিবহন ব্যবস্থা খুবই দরকার আমাদের দেশের জন্য। অর্থনৈতিক ক্ষেত্রের বাইরে একটি দেশের সামাজিক, সাংস্কৃতিক আর রাজনৈতিক ক্ষেত্রের উন্নয়নে পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি দেশের কি হয়, সামাজিক, সাংস্কৃতিক আর রাজনৈতিক ক্ষেত্রের উন্নয়ন পরিবহন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরিবহন ব্যবস্থা দেশের কি করে বৈষম্য, ভিন্নতার, বৈচিত্র্যের মধ্যে রাষ্ট্রীয় সংহতি আর
ঐক্য স্থাপন করে। তো পরিবহন ব্যবস্থা দেখো খুবই ইম্পর্ট্যান্ট, যাতায়াত ব্যবস্থা খুবই ইম্পর্ট্যান্ট একটি দেশের, একটি অঞ্চলের, একটি রাজ্যের ডেভেলপমেন্ট বা উন্নতির জন্য পরিবহন ব্যবস্থা খুবই দরকার, এবং ভালো পরিবহন ব্যবস্থার ফলে একটি দেশের বা একটি রাজ্যের, একটি জেলার উন্নতি হয় বা অঞ্চলের উন্নত হয়। তো পরিবহন ব্যবস্থার উপরে ডিপেন্ড করে কি কৃষি, শিল্প, বাণিজ্য, যোগাযোগ, এমনকি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ক্ষেত্রেও পরিবহন ব্যবস্থার দরকার পড়ে। এই পরিবহন ব্যবস্থা যে শুধু রাস্তাঘাট নির্মাণ তা নয়, স্থলপথ, জলপথ, আকাশপথেও সবগুলোতে পরিবহন ব্যবস্থা বলে। তো এই সবগুলাই দক্ষ বা ভালো হলে তখন একটি দেশের উন্নতি হওয়া সম্ভব। আমাদের যে উত্তর পূর্ব ভারত আছে, আমরা জানি যে অসম উত্তর পূর্ব ভারতের দুয়ারমুখ, এটা আমরা আগেও পেয়েছি। অসম উত্তর পূর্ব ভারতের দুয়ারমুখ, কেননা এই অসম কি করে, অসম রাজ্যের দ্বারা পুরো ভারতের সঙ্গে উত্তর পূর্ব ভারতের লিঙ্কেজ বা সংযোগ স্থাপনা, উত্তর পূর্ব ভারতের সঙ্গে পুরো সংযোগ স্থাপনা, পুরো ভারত ভূখণ্ডের সঙ্গে এই উত্তর পূর্ব ভারতের সংযোগ স্থাপনা হয় কোন রাজ্যের মাধ্যমে? অসমের মাধ্যমে। সেই জন্য অসমকে বলা হয় উত্তর পূর্ব ভারতের দুয়ারমুখ। তো পুরো উত্তর পূর্ব ভারতের যে অর্থনৈতিক উন্নতি তা কিসের উপর ডিপেন্ড করে? অসমের পরিবহন ব্যবস্থার উপর। পুরো উত্তর পূর্ব অঞ্চলের বা উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক উন্নতি ডিপেন্ড করে বা অর্থনৈতিক উন্নতি জড়িত আছে অসমের পরিবহন ব্যবস্থার উপর। অসমের পরিবহন ব্যবস্থা ভালো হলে পুরো ভারত ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সংযোগ স্থাপন ভালো হবে, যার ফলে পুরো উত্তর পূর্ব ভারতের উন্নতিও হবে ভারতের সঙ্গে সঙ্গে। তো অসমের পরিবহন ব্যবস্থা কি কি দেখো, পথ পরিবহন, রেল পরিবহন, জল পরিবহন আর বিমান পরিবহন ব্যবস্থা। পথ পরিবহন আছে, রেল পরিবহন, জল পরিবহন আর বিমান পরিবহন, এইগুলা হচ্ছে পরিবহন ব্যবস্থা। অবশ্যই পরিবহন ব্যবস্থাগুলোতে উন্নত করবার যথেষ্ট অবকাশ আছে। তো প্রথমে আমরা দেখব পথ পরিবহন। পথ পরিবহন হলো সবচেয়ে পুরনো পরিবহন ব্যবস্থা, হলো গিয়ে পথ পরিবর্তন। তারপর ধীরে ধীরে এসছে রেল পরিবহন, জল পরিবহন, বিমান পরিবহন। তো সবচেয়ে পুরনো পরিবহন ব্যবস্থা কি? সেটা হচ্ছে পথ পরিবহন ব্যবস্থা। জনসাধারণের যাতায়াতের এবং মালপত্র বহনের জন্য পথ পরিবহন সুগম। কম দূরত্বের জন্য পথ পরিবহন ব্যবস্থা অতি উপযোগী। কম দূরত্বের জন্য মানে ডিস্টেন্স যদি কম হয়, কোনো একটি অঞ্চলের সঙ্গে আরেকটি অঞ্চলের যদি ডিস্টেন্স বা দূরত্ব কম হয়, তখন কী হবে? পথ পরিবহন ব্যবস্থাটাই অতি উপযোগী। অসমের গ্রাম্য অর্থনীতিতে পথ পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পথ পরিবহন ব্যবস্থার প্রধান সুবিধাগুলো কি কি দেখো, বইয়ের মধ্যে দিয়েছে। পথ পরিবহন ব্যবস্থার প্রধান সুবিধা: পথ পরিবহন সচল, বেগবতী ও নির্ভরযোগ্য। একটি সংকীর্ণ এবং দুর্গম স্থানের সঙ্গে সহজে সংযোগ স্থাপন করতে পারে। পথ পরিবহন ব্যবস্থা সঙ্গে কি হয়? পথ পরিবহন ব্যবস্থায় যে কোনো জায়গায় অতি দুর্গম স্থানে বা সংকীর্ণ ছোটো স্থানে আমরা সবসময় রেল পরিবহন ব্যবস্থা রেল পরিবহন ব্যবস্থাটা সুবিধাজনক হয় না, এটা করা যায় না। বা আকাশ বিমান পথেও যে পরিবহন ব্যবস্থা আছে সেটাও হয় না। তখন কি হয়? এই পথ পরিবহন ব্যবস্থার মাধ্যমে যে কোনো দুর্গম স্থানে যেখানে যাওয়া কঠিন বা সংকীর্ণ ছোটো এলাকায় কিসের মাধ্যমে সংযোগ স্থাপন করা যায়? পথ পরিবহন ব্যবস্থার মাধ্যমে। যেখানে রেল পরিবহনও ভালো হবে না, করা যাবে না, বা বিমান পরিবহনও ভালো করা যাবে না, সেখানে কি হয়? পথ পরিবহন ব্যবস্থাটাই কাজে লাগে। পাহাড়, মালভূমি আর সমভূমির মধ্যে পথ পরিবহন সুন্দর যাতায়াত সুবিধা প্রদান করতে পারে। এটা হচ্ছে 3 নম্বর সুবিধা। পাহাড়ে, মালভূমি বা সমভূমি যে কোনো জায়গায় পথ পরিবহন ব্যবস্থাটা খুবই ভালো। কৃষি, শিল্প আদির উৎপাদিত সামগ্রীগুলির পরিবহনের ক্ষেত্রে পথ পরিবহন ব্যবস্থা বিশেষ উপযোগী। পথ পরিবহন ব্যবস্থার মেরামতি, নির্মাণ আদির ক্ষেত্রে অন্য পরিবহন ব্যবস্থার তুলনায় খরচ কম। অন্য পরিবহন ব্যবস্থা বলতে কি বুঝাচ্ছে? রেল পরিবহন, জল পরিবহন, বিমান পরিবহনে যে খরচ হয় বা যে টাকা পয়সা লাগে, তার চেয়ে কী হয়? পথ পরিবহন ব্যবস্থার মূল্যটা কম।
এর তুলনায় অনেক কম খরচে এই পরিবহন ব্যবস্থার সুবিধা আছে। বিভিন্ন পর্যটন কেন্দ্রের মধ্যে ভালোভাবে সংযোগ স্থাপনের জন্য রাজ্য পর্যটন শিল্পকে এগিয়ে নিতে পথ পরিবহন ব্যবস্থা প্রত্যক্ষভাবে সাহায্য করে। তো এইগুলা হচ্ছে পথ পরিবহন ব্যবস্থার সুবিধাসমূহ। তোমাদের যদি কোয়েশ্চেন আসে তখন এখান থেকেই আনসার করে নিতে পারো যে পথ পরিবহনের সুবিধাগুলি কি কি। তো অসমের পথ পরিবহন ব্যবস্থায় মোট 7 প্রকারের পথ আছে। যেমন কি কি পথ আছে? পাকা পথ, পথ পরিবহন ব্যবস্থার জন্য পাকা পথ আছে, কাঁচা পথ আছে, রাষ্ট্রীয় রাজপথ, রাজ্যপথ, জেলার প্রধান পথ, গ্রামীণ পথ, নগরের পথ। 7 প্রকারের, মোট 7 প্রকারের পথ আছে পথ পরিবহন ব্যবস্থার জন্য। পাকা পথ, কাঁচা পথ, রাষ্ট্রীয় রাজপথ, রাজ্যপথ, জেলার প্রধান পথ, গ্রামীণ পথ আর হচ্ছে গিয়ে নগরের পথ। তো এখানে একটি তালিকা দেওয়া আছে। তো এই তালিকার মাধ্যমে আমরা দেখব যে অসমের সমূহ পথের দৈর্ঘ্য। তো দেখো অসমের মধ্যে মোট পাকা পথ বা অসমের মোট পথের দৈর্ঘ্য কত? অসমের মোট পথের দৈর্ঘ্য 48,725 কিলোমিটার হচ্ছে অসমের মোট পথের দৈর্ঘ্য। তো তার মধ্যে পাকা পথ যেগুলো আছে, পাকা পথ 2007 থেকে 8 সালের তথ্য অনুসারে কি দেখাচ্ছে? পাকা পথ যেটা রাষ্ট্রীয় পথকে বাদ দিয়ে হয়, এটা হচ্ছে 10,488, কিন্তু সেই পথটা বেড়ে বছরের পর বছর এটা বাড়ছে এবং নতুন নতুন পাকা পথ নির্মাণ হচ্ছে যেহেতু, সেই জন্য 2015 থেকে 2016 সালে এইটা বেড়ে কি হয়েছে? 25,546 হয়েছে, মানে 2.5 গুণের চাইতেও বেশি হয়েছে পাকা পথ, যেটি রাজপথকে বাদ দিয়ে। এখন দেখো তোমাদের বইয়ের যে তালিকা দিয়েছে সেইটি আমরা এটা দেখব। এখানে দেখো কাঁচা রাস্তা যেগুলো আছে এগুলা কি হচ্ছে? দিনে দিনে কমছে। পাকা পথগুলা দিনে দিনে কি হচ্ছে? বাড়ছে। এবং কাঁচা রাস্তা যেগুলা হচ্ছে, যেহেতু কাঁচা রাস্তা অনেকটা পাকা নির্মাণ করা হচ্ছে, কাঁচা রাস্তাকে পাকা করা হচ্ছে, ফলে কি হচ্ছে? কাঁচা রাস্তা 2007 থেকে 8-এ ছিল 24,458, কিন্তু 2015 থেকে 16-তে 19,316, মানে অনেকটা কমে গিয়েছে। তো দিনে দিনে কি হচ্ছে? কাঁচা রাস্তাগুলো কমছে এবং যেহেতু নগরায়ন হচ্ছে যার ফলে রাস্তাগুলা কি হচ্ছে? পাকা হচ্ছে। রাষ্ট্রীয় রাজপথ বাড়ছে। রাজ্য সড়ক কি হচ্ছে? 3,134 ছিল, তারপর 15 থেকে 16-তে 2,530 হচ্ছে। তো এইভাবে গ্রামীণ পথগুলা কি হচ্ছে? ধীরে ধীরে গ্রামীণ পথ 26,221 ছিল, তারপর কি হয়েছে? দিনে দিনে বৃদ্ধি পেয়ে 36,544 হচ্ছে। তো এইভাবে জেলার গ্রামীণ পথ, রাষ্ট্রীয় রাজপথ এইগুলা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। নগরের পথ এইগুলা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রীয় পথ, গ্রামীণ পথ, নগরের পথ এইগুলা ধীরে ধীরে দিনে দিনে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এবং কমছে কোনগুলা? কাঁচা রাস্তাগুলা কমছে। কাঁচা রাস্তার পরিবর্তে এগুলা পাকা রাস্তা হচ্ছে। কাঁচা রাস্তাগুলা কমছে। জেলার প্রধান পথ যেগুলা এগুলা কমছে। এদিকে এটা মনে রাখতে হবে তোমাদের যে কোন কোন পথগুলা বাড়ছে এই তালিকাটি দেখে রাষ্ট্রীয় রাজপথ, গ্রামীণ পথ, নগরের পথগুলা দিনে দিনে কি হচ্ছে? বৃদ্ধি পেয়েছে। তো এখানে দেখো তালিকার অনুযায়ী এখানে লেখা আছে যে রাষ্ট্রীয় পথ, গ্রামীণ পথ, নগরের পথের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। কাঁচা পথের দৈর্ঘ্য কমছে, অর্থাৎ কিছু দৈর্ঘ্য পথ পাকা করা হয়েছে। কাঁচা পথগুলাকে কিছু পাকা করা হচ্ছে। অবশ্য সেই কালপর্বে রাজ্যপথ এবং জেলার প্রধান পথের দৈর্ঘ্য একই আছে, অর্থাৎ কোনো পথ নতুন করে নির্মাণ করা হয়নি। অসমের অভ্যন্তরীণ পথ পরিবহন ব্যবস্থা রাষ্ট্রীয় রাজপথের বাইরে অন্য পথগুলির সক্রিয় ভূমিকা রয়েছে। আবার রাষ্ট্রীয় রাজপথ অসমকে উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে সংযোগ করে উন্নয়নের পথ সুগম করে তুলছে। রাষ্ট্রীয় রাজপথের দ্বারা কি হয়? এই রাজপথের দ্বারাই উত্তর পূর্ব রাজ্যগুলির সঙ্গে ভারতের অন্যান্য রাজ্যের কি হয়? সংযোগ স্থাপন হয়।
অসমের অন্তর্গত রাষ্ট্রীয় রাজপথগুলির বিবরণ তালিকা 4.7 উল্লেখ করা হয়েছে। যে এইখানে দেখো, এখানে তোমাদের 80 নম্বর পৃষ্ঠাতে তালিকা 4.7 দেওয়া আছে। এইখানে তোমাদের রাষ্ট্রীয় রাজপথগুলোর বিবরণ দেওয়া আছে। অনেকগুলা রাষ্ট্রীয় রাজপথ আছে, তো এইটা তোমরা ভালো করে দেখে নেবে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিওতে আমি রেল পরিবহন ব্যবস্থা এবং জল পরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।